হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসনের টেকের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের 2 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসে আমরা অবস্থান্তর মৌল এবং অন্ত অবস্থান্তর মৌলগুলো সম্পর্কে একটু জানবো। ঠিক আছে, চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। প্রথমেই আমরা অবস্থান্তর মৌল কি এটা একটু জেনে নেব। ঠিক আছে, অবস্থান্তর মৌল আমরা ডি ব্লক মৌল পড়েছিলাম না? ডি ব্লক মৌল যাদের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলা হয়। ঠিক আছে, এই ডি ব্লক মৌল থেকে আমরা এই অবস্থান্তর মৌলগুলো জানবো। ঠিক আছে, ওকে। ডি ব্লকে কয়টা ডি অরবিটাল? আমরা জানি যে ডি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে ভাই? 10টা ইলেকট্রন থাকে, তাই না? ডি অরবিটালে ইলেকট্রন কয়টা থাকে? 10টি, এটা আমরা জানি। ঠিক আছে, ওকে। এই ডি অরবিটালে 10টি ইলেকট্রন থাকে। আর অবস্থান্তর মৌল কোনগুলো হবে জানো? যেসব ডি ব্লক মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকবে। ঠিক আছে, মানে ডিতে কি থাকবে? ডিতে 1 থেকে 9টা ইলেকট্রন থাকবে। ঠিক আছে, যেসব ডি ব্লক মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে, ঠিক আছে, তার সুস্থিত আয়নগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, যেসব ডি ব্লক মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালটা আংশিকভাবে পূর্ণ থাকবে তাদেরকে আমরা অবস্থান্তর মৌল বলবো। ঠিক আছে, ওকে। দেখো আমি সংজ্ঞাটা একটু লিখে দেই। ঠিক আছে, পরে আমরা ব্যাখ্যা করব। এই অবস্থান্তর মৌলটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষায় আসবে। দেখো, যে সকল ডি ব্লক মৌলের ডি ব্লক মৌল তো আমরা চিনি। ঠিক আছে, যাদের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে যাবে। হ্যাঁ, যে সকল ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাসে ঠিক আছে, বা এইভাবে বলতে পারি যে সকল ডি ব্লক মৌল অন্তত এমন একটি আয়ন গঠন করে। এভাবে লিখে দিই। হ্যাঁ, যে সকল ডি ব্লক মৌল অন্তত এমন একটি আয়ন গঠন করে, এমন একটি আয়ন গঠন করে ঠিক আছে, যে সকল ডি ব্লক মৌল অন্তত এমন একটি আয়ন গঠন করে যাদের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে। যাদের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে। যাদের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকবে, তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয়। ঠিক আছে, মানে ইলেকট্রন ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকার কথা, কিন্তু থাকবে কয়টা? 1 থেকে 9টি। ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে। ঠিক আছে, মানে ডিতে ইলেকট্রন কয়টা থাকবে? 1 থেকে 9টি। এটাই তো আংশিকভাবে পূর্ণ। ঠিক আছে, ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে, তাকে অবস্থান্তর মৌল বলা হয়, বা তাদেরকে অবস্থান্তর মৌল বলে। তাদেরকে অবস্থান্তর মৌল বলে। ঠিক আছে, অবস্থান্তর মৌল কাকে বলবা? যে সকল ডি ব্লক মৌল অন্তত এমন একটি আয়ন গঠন করে যাদের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকবে, মানে ডিতে 1 থেকে 9টা ইলেকট্রন থাকবে। ওকে, তাদেরকে আমরা বলবো অবস্থান্তর মৌল।
এই অবস্থান্তর মৌলের কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, আমরা উদাহরণও জানবো। ঠিক আছে, দেখো আগে আমরা এই অবস্থান্তর মৌলগুলোর একটু বৈশিষ্ট্য জেনে নিই, এদের কি কি বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এই বৈশিষ্ট্যগুলো থেকেও আমরা এক একটা ব্যাখ্যা পড়ব এই অধ্যায়ের সামনে ধাপে ধাপে। ঠিক আছে, এরা কি গঠন করে, এদের কি আছে, পরিবর্তনশীল যোজ্যতা রয়েছে। অবস্থান্তর মৌলসমূহের কি আছে, পরিবর্তনশীল যোজ্যতা রয়েছে। পরিবর্তনশীল যোজ্যতা রয়েছে। এদের পরিবর্তনশীল যোজ্যতা রয়েছে, ঠিক আছে, এটা 1 নম্বর। 2 নম্বর, এরা কি করে, রঙিন যৌগ গঠন করে। এরা রঙিন যৌগ গঠন করে। অবস্থান্তর মৌলগুলো কি করে, রঙিন যৌগ গঠন করে। রঙিন যৌগ গঠন করে, ঠিক আছে। 3 নম্বরে কি বলবো, এরা জটিল যৌগ গঠন করে। জটিল যৌগ গঠন করে। ওকে। 4 নম্বরে বলবো এদের কি আছে, এদের কি প্রভাবক রূপে ক্রিয়া করে। অবস্থান্তর মৌলগুলো প্রভাবক রূপে ক্রিয়া করে। এই অধ্যায়ের সামনে আমরা এই প্রতিটি বৈশিষ্ট্য বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। প্রভাবক রূপে ক্রিয়া করে। এবং 5 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে প্যারাচুম্বকীয় ধর্ম। হ্যাঁ, প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে। অবস্থান্তর মৌলগুলো প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে। আপনাদের এই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। ধর্ম প্রদর্শন করে, প্রদর্শন করে, ঠিক আছে। এই অবস্থান্তর মৌলগুলোর কি কি বৈশিষ্ট্য রয়েছে দেখেন, এদের পরিবর্তনশীল যোজ্যতা রয়েছে, রঙিন যৌগ গঠন করে, এরা জটিল যৌগ গঠন করে, এরা প্রভাবক রূপে ক্রিয়া করে এবং এদের প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে, ঠিক আছে। এই বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো। ওকে, তাহলে মুছে দেই, আমরা এবার উদাহরণ দেখে ফেলি, ঠিক আছে। দেখো, অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল কাকে বলা হয় যেন, যারা এমন একটি আয়ন গঠন করবে, অবশ্যই ডি ব্লক মৌল হতে হবে, ঠিক আছে। যেসব ডি ব্লক মৌল অন্তত এমন একটি আয়ন গঠন করবে যাদের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে, ঠিক আছে। দেখো আমরা স্ক্যান্ডিয়াম তাকাই, স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 21, ঠিক আছে। আমরা স্ক্যান্ডিয়ামের আগে সাধারণ ইলেকট্রন বিন্যাসটা করি। দেখো 21, তাই তো। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তাই তো। তারপর ইলেকট্রন কোথায় যাবে, ইলেকট্রন যাবে তারপরে 4s এ, 4s পূর্ণ করে তারপর 3d তে আসবে, ঠিক আছে। সর্বশেষ ইলেকট্রন কিন্তু এই 3d তে আসছে, বুঝতে পেরেছেন স্যার। সর্বশেষ ইলেকট্রন এই 3d তে আসছে, হ্যাঁ, কারণ এই 3d এর তুলনায় 4s এর শক্তি কম, তাই ইলেকট্রন 4s এ আগে দুইটা পূর্ণ করেছে, মানে 19 এবং 20, এবং 21তম ইলেকট্রনটি এই ডি অরবিটালে আসছে, বুঝতে পেরেছেন। এটা কি স্ক্যান্ডিয়ামের সাধারণ ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। তবে স্ক্যান্ডিয়ামের একটা সুস্থিত আয়ন আছে, হ্যাঁ, স্ক্যান্ডিয়াম 3+, স্ক্যান্ডিয়াম 3+, ঠিক আছে, মানে 3টা ইলেকট্রন ছেড়ে দিবে। দেখো তো, এই 3টা ইলেকট্রন ছেড়ে দিলে কি হচ্ছে, কি ইলেকট্রন কোন জায়গা থেকে ছাড়বে, ইলেকট্রন সব সময় সর্ববহিস্থ শক্তি স্তর থেকে যাবে, তাই তো, ঠিক আছে। দেখো 1s2, যাদের শক্তি কম সেখান থেকে ইলেকট্রন সবার আগে যাবে, তাই না। যার শক্তি কম ইলেকট্রন সবার আগে সেখানে যাবে, হ্যাঁ, ঠিক আছে। ওকে, সেখানে যাদের শক্তি কম থাকে, যেসব অরবিটালের শক্তি কম, ইলেকট্রন আগে সেই অরবিটাল গুলো থেকে চলে যাবে। দেখো স্ক্যান্ডিয়ামের এটা কি সুস্থিত আয়ন, ঠিক আছে, স্ক্যান্ডিয়াম 3+, অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে, এটা পরীক্ষায় আসবে। দেখেন 1s2, 2s2, 2p6,
3s2 3p6। দেখেন এখানে কয়টা হয়েছে? 18টা। আমাদের তো লাগবেও 18টা, ঠিক আছে। তাহলে আমরা 3d তে কত দিব বলেন তো? 3d তে আমরা দিব হচ্ছে 0, তাই না? কারণ ইলেকট্রন এখান থেকে চলে যাবে, তাই তো। 3টা ইলেকট্রন যে চলে যাচ্ছে, 2টা s থেকে চলে যাবে এবং একটা d থেকে চলে যাবে, তাই তো। তাহলে আমরা দিব কত? 3d 0। একটু তাকান সংজ্ঞাটার দিকে, এবার একটু তাকান। সংজ্ঞাতে কি বলা হয়েছিল? যে সকল ডি ব্লক মৌল অন্তত এমন একটি আয়ন গঠন করবে যাদের ইলেকট্রন বিন্যাসের ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে। এই স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়নটার দিকে একটু তাকান ভাই। এটার কি ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ আছে? কখনোই না, কারণ ডিতে এখানে তো 0, কোনো ইলেকট্রনই নাই। আংশিকভাবে পূর্ণ বলতে কত বোঝায়? ইলেকট্রন 1 থেকে 9টা থাকতে হবে। ইলেকট্রন কয়টা থাকতে হবে? 1 থেকে 9টা। ইলেকট্রন শূন্যও থাকা যাবে না এবং কি 10টাও থাকা যাবে না। ইলেকট্রন 1 থেকে 9টা থাকতে হবে, তাই তো। তাহলে এখানে ইলেকট্রন নাই, তাহলে এটা কি অবস্থান্তর মৌল হবে? এটাকে আমরা অবস্থান্তর মৌল বলতে পারবো না, ঠিক আছে। কিন্তু এই স্ক্যান্ডিয়ামকে কি আমরা ডি ব্লক মৌল বলতে পারবো? অবশ্যই বলতে পারবো, কারণ স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে গিয়েছিল, তাই না? স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে গিয়েছিল, তাই আমরা ডি ব্লক মৌল বলেছিলাম। কিন্তু এদেরকে অবস্থান্তর মৌল বলতে পারবো না, কারণ স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল কি থাকে? ফাঁকা থাকে, ঠিক আছে। ডিতে কোনো ইলেকট্রনই থাকে না, ঠিক আছে। তাই আমরা স্ক্যান্ডিয়ামকে বলতে পারবো কি? এটা অবস্থান্তর মৌল নয়। দেখো আমরা এবার জিঙ্কের দিকে একটু তাকাই, ঠিক আছে। এটা এখানে লিখে ফেলি, তাহলে বুঝবা। দেখো জিঙ্কের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা আমরা করি। জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত? 30, তাই না? দেখো সাধারণ ইলেকট্রন বিন্যাসটাকে করে ফেলি। 1s2 2s2 2p6 3s2 3p6 কয়টা হয়েছে? 18টা হয়ে গিয়েছে, তাই তো। এবার আমরা কত দিব? দিব হচ্ছে 4s2, তাই না? কারণ ইলেকট্রন 3p পূর্ণ করে আগে 4s গিয়ে পূর্ণ করবে, তাই তো। 4s পূর্ণ শেষ হলে তারপর 3d তে আসবে, ঠিক আছে। 3d তে ইলেকট্রন কয়টা? 10টা, ঠিক আছে। এই গুণে দেখো এবার জিঙ্কের ইলেকট্রন 30টা হয়েছে, ঠিক আছে। এটা জিঙ্কের কি? সাধারণ ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। আমরা এবার জিঙ্কের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসটা করি, আসো না। সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে জিঙ্ক 2+, মানে জিঙ্ক কি করবে? 2টা ইলেকট্রন ছেড়ে দিবে। তাহলে ইলেকট্রন গুলো কোন জায়গা থেকে যাবে? যার শক্তি কম, ঠিক আছে, সেখান থেকে চলে যাবে, মানে 4s থেকে চলে যাবে ইলেকট্রন 2টা। দেখো 1s2 আমরা এবার 28 পর্যন্ত লিখবো, তাই তো। 1s2 2s2 2s2 2p6 3s2 3p6 3d10। দেখো এবার 28টা হয়ে গিয়েছে, তাই তো। জিঙ্ক কি করেছে? 2টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ঠিক আছে। এই 4s থেকে 2টা ইলেকট্রন চলে যাবে, তাহলে 3d10 হয়ে গেল। বলো তো জিঙ্ক অবস্থান্তর মৌল হবে নাকি হবে না? অবস্থান্তর মৌলের কন্ডিশনটা কি ছিল? যে তাদের সুস্থিত আয়নের ডি ব্লকের মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকবে, মানে ডিতে 1 থেকে 9টা ইলেকট্রন থাকবে, ঠিক আছে। এখানে কিন্তু ইলেকট্রন কয়টা হয়ে গেছে ভাই? 10টা। মানে কি? এটা তো পূর্ণই হয়ে গেল। এটা কি আংশিকভাবে পূর্ণ হলো? না। আংশিকভাবে পূর্ণ হতে গেলে কত লাগবে? 1 থেকে 9টা লাগবে। এখানে 10টা আছে যেহেতু, তাই জিঙ্ককে আমরা কি বলতে পারবো না? অবস্থান্তর মৌল বলতে পারবো না। কিন্তু জিঙ্ক অবশ্যই ডি ব্লক মৌল, কারণ জিঙ্কের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে গিয়েছে, তাই না? জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে গিয়েছে, এই জন্য আমরা জিঙ্ককে বলতে পারবো ডি ব্লক মৌল। কিন্তু জিঙ্ক কি নয়? জিঙ্ক অবস্থান্তর মৌল নয়, ঠিক আছে। তাহলে দেখো আমরা ডি ব্লক মৌল দেখলাম, স্ক্যান্ডিয়াম, জিঙ্ক, এরা কি ডি ব্লক মৌল হলেও এরা অবস্থান্তর মৌল নয়। আসো এবার আমরা তাহলে দেখি ডি ব্লক মৌল সাথে অবস্থান্তর মৌল একই সাথে ডি ব্লক হবে এবং কি হবে? একই সাথে অবস্থান্তর মৌল হবে, এমন মৌল সম্পর্কে একটু পড়ে ফেলি, ঠিক আছে। দেখো তাহলে আমরা কি বুঝলাম? যে ডি ব্লক মৌল হলেই অবস্থান্তর মৌল কিন্তু হবে না, ঠিক আছে। এবং যারা অবস্থান্তর মৌল হবে তারা কিন্তু আবার ডি ব্লক মৌল হবে, এটা আমরা এবার একটু দেখব, ঠিক আছে। তাহলে কি ভাই? ডি ব্লক মৌল হলেই কিন্তু
অবস্থান্তর মৌল হবে না। অবস্থান্তর মৌল হওয়ার জন্য কন্ডিশন রাখতে হবে। হ্যাঁ, সুস্থিত আয়নে কি হবে, ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকতে হবে। ঠিক আছে, আমরা স্ক্যান্ডিয়ামও দেখে ফেলেছি, ঠিক আছে, আবার কি জিঙ্কও দেখে ফেলেছি, তাই তো। এদের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে জিঙ্কে কি থাকে, ডি থাকে কত, ডি থাকে হলো ফাঁকা, তাই তো। ডি থাকে কত, 0, এবং জিঙ্কের ডি অরবিটালে কয়টা থাকে, 10টা, মানে এই দুইটা থেকে একটাও আংশিকভাবে পূর্ণ নয়, তাই এরা কি নয়, এরা অবস্থান্তর মৌল নয়। ঠিক আছে ভাই, ওকে। আমরা এবার আয়রনে আসি, তাহলে তো ফেরাম। এর পারমাণবিক সংখ্যা কত, 26। তাহলে পরীক্ষায় আসলে পারবা না যে জিঙ্ক এবং স্ক্যান্ডিয়ামকে কেন অবস্থান্তর মৌল বলা হয় না, পারবা না ভাই। কি দিবা, আগে সংজ্ঞা দিবা, পরে ইলেকট্রন বিন্যাস দেখাবা। হ্যাঁ, জিঙ্কের ক্ষেত্রে কি বলবা, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে বলবা ডি অরবিটাল ফাঁকা, তাই এটা অবস্থান্তর মৌল নয়, এবং জিঙ্কের বেলায় বলবা কি ডি অরবিটাল পূর্ণ, তাই জিঙ্ক অবস্থান্তর মৌল নয়। ঠিক আছে, এবার আসো আমরা আয়রনের দিকে দেখি। হ্যাঁ, আয়রনকে কেন অবস্থান্তর মৌল বলা হয়, আয়রন তো ডি ব্লক মৌল হবে এবং এটা অবস্থান্তর মৌল হবে। আসো আমরা আয়রনের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি। আয়রনের পারমাণবিক সংখ্যা 26, তাই তো। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 18 হয়ে গিয়েছে, তাই তো। এবার ইলেকট্রন আগে কি যাবে, নিম্ন শক্তির 4s অরবিটালে যাবে। ঠিক আছে, দেখো এই যে 4s অরবিটালে ইলেকট্রন কয়টা, 2টা, তাহলে কয়টা হয়ে গেল ভাই, 20টা হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে বাকি 6টা ইলেকট্রন কোথায় যাবে, বাকি 6টা ইলেকট্রন 3d তে যাবে। ঠিক আছে, দেখো আয়রনের ইলেকট্রন বিন্যাস 26 হয়েছে। ঠিক আছে, 10, এখানে 10, এখানে কত, 8, 18, 24, 26। ঠিক আছে, আয়রনের ইলেকট্রন বিন্যাস আমরা করে ফেলছি, তাই তো। ঠিক আছে, এবার আয়রনের সুস্থিত আয়ন, আয়রনের সুস্থিত আয়ন 2টা আছে। ঠিক আছে, একটা আয়রন 2+, একটা আয়রন 3+। ঠিক আছে, এই সুস্থিত আয়নগুলোর ইলেকট্রন বিন্যাস করে দেখি। আসো, সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস করে দেখি যে আয়রন অবস্থান্তর মৌল হয় কিনা। দেখো, লিখবো কত, এবার 2টা ইলেকট্রন চলে যাবে, তাই তো। তাহলে আমরা 24 অবধি কাউন্ট করবো, তাই না। দেখো, 1s2, 2s2, 2p6, পরে কি 3s2, 3p6, 3d6। দেখো, কারণ ইলেকট্রন 2টা ইলেকট্রন যে চলে যাবে, এই 2টা ইলেকট্রন কি যাবে, নিম্ন শক্তি থেকে চলে যাবে। হ্যাঁ, নিম্ন শক্তি স্তর থেকে চলে যাবে। ওকে, 4s থেকে চলে যাবে। ঠিক আছে, তাহলে 4s কত দিব আমরা, 0 দিব। ঠিক আছে, এটা না দিলেও চলে। ঠিক আছে, দেখো গুণে দেখো, 24টা হয়েছে, আমাদের 24টা ইলেকট্রন প্রয়োজন ছিল আয়রন 2+, কারণ 2টা ইলেকট্রন কি হয়, চলে যায়। ঠিক আছে, 2টা ইলেকট্রন সে কি করে, ছেড়ে দেয়, দান করে দেয়। ওকে, দেখো তাহলে ইলেকট্রন এবার কয়টা হলো, এখানে 10টা এবং এখানে কয়টা, 14টা, তাহলে কয়টা হলো, মোট 24টা ইলেকট্রন। আয়রন 2+ এ তো 24টাই লাগবে। ঠিক আছে, এবার একটু তাকাও D3D থেকে, দেখো তো 3D কি আংশিকভাবে পূর্ণ আছে নাকি নাই, অবশ্যই আছে, কারণ আংশিকভাবে পূর্ণ থাকতে কত বোঝায়, 1 থেকে ডিতে 1 থেকে 9টা ইলেকট্রনকে বোঝায়। দেখো তো এই আয়রনে কি আছে, 3D তে 6টা ইলেকট্রন আছে, তাই না। আয়রনের 3D তে ইলেকট্রন আছে কয়টা ভাই, 6টা, তাহলে কি অবশ্যই আংশিকভাবে পূর্ণ আছে, তাই তো। আয়রনে কি আছে, আয়রনে 3D তে 6টা ইলেকট্রন আছে। ঠিক আছে, আয়রনের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে 3D অরবিটালে 6টা ইলেকট্রন রয়েছে, তাহলে কি অবশ্যই আংশিকভাবে পূর্ণ রয়েছে। তাহলে আমরা আয়রনকে কি বলবো, আমরা আয়রনকে বলবো যে আয়রন 2+টা কি একটা অবস্থান্তর মৌল। ঠিক আছে, আয়রনকে আমরা বলতে পারবো কি, আয়রন হচ্ছে একটি অবস্থান্তর মৌল। আয়রন কি একই সাথে ডি ব্লক মৌল, আবার দেখো সর্বশেষ ইলেকট্রন ডিতে গিয়েছে, তাই আয়রন একই সাথে ডি ব্লক মৌল, সাথে কি ভাই, অবস্থান্তর মৌল। ঠিক আছে, ওকে। দেখো আয়রন 3+টা পড়ে ফেলি আমরা। হ্যাঁ, আয়রন 3+ এর ইলেকট্রন বিন্যাস একটু করে দেখি, যেটাকে ফেরিক বলে, আয়রন 2+ মানে ফেরাস। ওকে, 26, কয়টা ইলেকট্রন যাবে ভাই, 3টা ইলেকট্রন চলে যাবে, তাই তো। ওকে, আসো করি, 1s2, 2s2, 2p6,
3s2 3p6 3p6 এবং 3d তে কত লিখবো বলো তো? আমরা 3d তে আমরা এবার লিখবো 5। কেন? কারণ কি আয়রনের 3টা ইলেকট্রন চলে গিয়েছে, তাই তো? 3টা ইলেকট্রন থেকে দুইটা চলে যাবে কি 4s থেকে এবং একটা চলে যাবে 3d থেকে, তাই তো? কারণ কি আগে কি হবে, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন গুলো আগে চলে যাবে, তাই না? সর্বশেষ শক্তি স্তরে যে অরবিটাল গুলো আছে সেখান থেকে ইলেকট্রন আগে চলে যাবে। দেখো তাহলে কয়টা হইলো? এখানে দেখো গুণে দেখো 23টা আছে, ঠিক আছে। এইবার এই 3d5 এর দিকে তাকায় একটু দেখো তো ভাই, 3d5 এ একটু তাকাও কি আছে এখানে। কি আংশিকভাবে পূর্ণ আছে? অবশ্যই আংশিকভাবে পূর্ণ রয়েছে, ঠিক আছে, কারণ 5টা আছে। আমাদের কন্ডিশন মানছে, হ্যাঁ, ডিতে কয়টা 1 থেকে 9টা থাকার কথা ছিল, সে কয়টা আছে? 5টা আছে, তাই তো? তাহলে অবস্থান্তর মৌলের কি কন্ডিশনটা সে মানছে। তাহলে আমরা আয়রনটাকে কি বলতে পারবো? অবস্থান্তর মৌল বলতে পারবো, তাই না? তাহলে দেখো আয়রন ডি ব্লক মৌল, অবস্থান্তর মৌল। একটু আগে আমরা স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক পড়েছিলাম, তারা ডি ব্লক মৌল হলেও তারা কিন্তু অবস্থান্তর মৌল নয়। কিন্তু এদিকে কি আছে? এবার আমরা কি পড়লাম? আয়রন পড়লাম। আয়রন একই সাথে ডি ব্লক মৌল, অবস্থান্তর মৌল। এই দেখো স্ক্যান্ডিয়াম জিঙ্ক ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল নয়, আয়রন ডি ব্লক মৌল, পাশাপাশি অবস্থান্তর মৌল। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম বলতো? সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল হবে, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল হবে না। আমি আবারও বলি শোনো, সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল হবে না, কিন্তু সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল হবে। দেখো আয়রন একটা অবস্থান্তর মৌল, এটা অবশ্যই ডি ব্লক মৌল, তাই না? ঠিক আছে, তাহলে দেখো এই কথাটা আমি লিখে দিই, ঠিক আছে? ওকে, তাহলে পরীক্ষায় যদি আসে আয়রনকে কেন অবস্থান্তর মৌল বলা হয়, আশা করি ব্যাখ্যা লিখতে পারবা, ঠিক আছে? ওকে, দেখো তাহলে আমরা কি লিখে দেবো এখন। আমরা কি বললাম দেখো, আমরা বলবো যে সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, ঠিক আছে? আমরা লিখবো যে সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, সকল অবস্থান্তর মৌল, সকল অবস্থান্তর মৌল কি হবে? ডি ব্লক মৌল হবে। সকল অবস্থান্তর মৌল, সকল অবস্থান্তর মৌল ডি ব্লক, সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। এই কথাটি মনে রাখবা, হ্যাঁ, পরীক্ষায় যদি আসে সুন্দর করে লিখবা। সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌলই অবস্থান্তর মৌল নয়। সকল ডি ব্লক মৌল, সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, অবস্থান্তর মৌল নয়। ব্যাখ্যা লিখতে পারবা না? কারণ কি সকল ডি ব্লক মৌলই, সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল। কেন? কারণ দেখো আয়রন, যেটা উদাহরণ বললাম, আয়রন কি একটা ডি ব্লক মৌল, আবার কি সাথে অবস্থান্তর মৌল, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি? সকল ডি ব্লক মৌলই অবস্থান্তর মৌল। কিন্তু এদিকে দেখো সকল ডি ব্লক, সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, তাই তো? দেখো আয়রন একটা ডি ব্লক মৌল, আবার অবস্থান্তর মৌল, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি? সকল অবস্থান্তর মৌলই কি হবে? সকল অবস্থান্তর মৌলই হবে ডি ব্লক মৌল। কিন্তু সকল ডি ব্লক মৌল কি নয়? সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। কারণ স্ক্যান্ডিয়াম বললাম, জিঙ্ক পড়লাম আমরা, ঠিক আছে? এই স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক এরা কি? এরা ডি ব্লক মৌল, ডি ব্লক, কিন্তু কি নয়? অবস্থান্তর মৌল নয়। এখান থেকেই আমরা কি বলবো? অবস্থান্তর মৌল নয়। তাহলে আমরা কি বলতে পারি? সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল হবে না, কিন্তু সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল হবে, ঠিক আছে? ওকে,
আমরা অবস্থান্তর মৌল কি একটু জেনে নিলাম, এদের কিছু বৈশিষ্ট্য আছে এবং সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল হবে, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল হবে না। ঠিক আছে, আমরা এগুলো একটু জেনে নিলাম। আমরা এবার অন্ত অবস্থান্তর মৌলে চলে যাব। আর আশা করি তোমরা ডি ব্লক মৌলের বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছ। দেখো আমরা এবার অন্ত অবস্থান্তর মৌল ইনার ট্রানজিশন এলিমেন্ট গুলো তো জানবো। এই অন্ত অবস্থান্তর মৌলে কি হবে, এফ অরবিটাল আংশিক ভাবে পূর্ণ থাকবে। অবস্থান্তর মৌলে কি ছিল, ডি অরবিটাল আংশিক ভাবে পূর্ণ ছিল। এই অন্ত অবস্থান্তর মৌলে কি হবে, এই অন্ত অবস্থান্তর মৌলে কি হবে, এফ অরবিটাল আংশিক ভাবে পূর্ণ থাকবে। দেখো অন্ত অবস্থান্তর মৌল, এই অন্ত অবস্থান্তর মৌলে কি হবে, এফ অরবিটাল আংশিক ভাবে পূর্ণ থাকবে। ঠিক আছে, মানে কি এফ এ ইলেকট্রন কয়টা থাকে, 14টা থাকে, তাই তো। এফ অরবিটালে ইলেকট্রন 14টা থাকে, কিন্তু অন্ত অবস্থান্তর মৌলে এফ অরবিটাল আংশিক ভাবে পূর্ণ থাকবে, অর্থাৎ ইলেকট্রন 1 থেকে 13টি থাকবে, এর মাঝে থাকবে। ঠিক আছে, ওকে, কখনো 0 হওয়া যাবে না এবং কখনো 14 হওয়া যাবে না। ঠিক আছে, যেসব মৌলের কোন সুস্থিতায়নের ইলেকট্রন বিন্যাস এত হয় তাদেরকে অন্ত অবস্থান্তর মৌল বলা হয়। যেসব মৌলের কোন সুস্থিতায়নের ইলেকট্রন বিন্যাস, দেখো যেসব মৌলের কোন সুস্থিতায়নের ইলেকট্রন বিন্যাস, কোন সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস, সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস, কোন সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস কত হয়, এফ 1 থেকে এফ অরবিটালে 1 থেকে 13 সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস এত হয়, তাদেরকে অন্ত অবস্থান্তর মৌল বলে। তাদেরকে অন্ত অবস্থান্তর মৌল বলে, তাদেরকে অন্ত অবস্থান্তর মৌল বলে। ঠিক আছে, অন্ত অবস্থান্তর মৌল কাকে বলবা, যাদের ইলেকট্রন বিন্যাসে সুস্থিতায়নের ইলেকট্রন বিন্যাসে এফ অরবিটাল আংশিক ভাবে পূর্ণ, অর্থাৎ এফ অরবিটালে ইলেকট্রন কয়টা থাকবে, 1 থেকে 13টি থাকবে, তাদেরকে বলবো আমরা অন্ত অবস্থান্তর মৌল। ঠিক আছে, এই অন্ত অবস্থান্তর মৌল সংখ্যা হচ্ছে কয়টা ভাই, 28টি। এদের মৌল সংখ্যা কয়টি, 28টি। মৌল সংখ্যা মনে রাখবা, এই অন্ত অবস্থান্তর মৌল সংখ্যা 28টি। ল্যান্থানাইট সিরিজে 14টি এবং অ্যাক্টিনাইট সিরিজেও 14টি। ঠিক আছে, ল্যান্থানাইট সিরিজে 14টি এবং অ্যাক্টিনাইট সিরিজে 14টি। ল্যান্থানাইট সিরিজ দেখবা, এই ল্যান্থানাইট সিরিজগুলোকে পর্যায় সারণীর নিচে স্থান দেওয়া হয়েছে এবং অ্যাক্টিনাইট সিরিজকেও। ঠিক আছে, ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজকে পর্যায় সারণীর নিচে আলাদাভাবে স্থান দেওয়া হয়েছে। ল্যান্থানাইট সিরিজ, ঠিক আছে, এই ল্যান্থানাইট সিরিজে মৌল কয়টি, 14টি। ঠিক আছে, এই ল্যান্থানাইট সিরিজে যেন কি হয়, 4f অরবিটাল অসম্পূর্ণ থাকে। ঠিক আছে, এই ল্যান্থানাইট সিরিজে কি হয়, 4f অরবিটাল অসম্পূর্ণ থাকে, অসম্পূর্ণ থাকে। ঠিক আছে, এবং অ্যাক্টিনাইট সিরিজের মৌল কয়টি, অন্ত অবস্থান্তর মৌল 14টি। এদের হচ্ছে 5f অরবিটাল অসম্পূর্ণ থাকে, অ্যাক্টিনাইট সিরিজ।
অ্যাক্টিনাইড সিরিজেও মৌল হচ্ছে কয়টি? অন্ত অবস্থান্তর মৌল 14টি, কারণ এদের 5f অরবিটাল অসম্পূর্ণ থাকে। ঠিক আছে, 5f অরবিটাল অসম্পূর্ণ থাকে, মানে ইলেকট্রন 1 থেকে 13টি থাকে। ঠিক আছে, তাহলে কি অন্ত অবস্থান্তর মৌল কি? ল্যান্থানাইড সিরিজ এবং অ্যাক্টিনাইড সিরিজের মৌলগুলো। ঠিক আছে, এদেরকে আমরা বলবো কি? অন্ত অবস্থান্তর মৌল। ঠিক আছে, দেখো আমরা সেরিয়ামকে একটু দেখি। সেরিয়াম একটি অন্ত অবস্থান্তর মৌল। দেখো সেরিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 58। ঠিক আছে, দেখো এর সমতুল্য কি? নিষ্ক্রিয় মৌল কোনটা? জ্যানন আছে। জ্যাননের পারমাণবিক সংখ্যা 54। হ্যাঁ, আমরা ইলেকট্রন বিন্যাসটাকে ছোট করে ফেললাম। আরো কত লাগে? আরো 4 লাগে, তাই তো? আমরা দিব কত? 5। 4f এ দিব 2 এবং 6s এ দিব 2। দেখছো, এই সেরিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা করলাম, সাধারণ ইলেকট্রন বিন্যাসটা 58 হয়েছে, তাই তো? এবার আমরা কি করব? সেরিয়ামের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস করব। ঠিক আছে, এটা হচ্ছে সেরিয়াম 3+। ঠিক আছে, সেরিয়াম কি লিখবো? সেরিয়াম 3+। তাহলে কত কত পর্যন্ত দিব আমরা? 3টা চলে যাবে, তাই তো? তাহলে আমরা 55 অবধি দিব। হ্যাঁ, তাহলে দিব কত? আগে দিয়ে দিই জ্যানন, মানে 54 চলে গেল। আরো লাগবে একটা, তাই তো? তাহলে 2টা ইলেকট্রন কোন জায়গা থেকে যাবে? এই নিম্ন শক্তি স্তর থেকে 2টা যাবে এবং 4f থেকে একটা চলে যাবে, তাই না? তাহলে লিখবো আমরা 4f1। একটু এবার তাকাও, সেরিয়ামে কি হয়? 4f অরবিটাল কি রয়েছে? আংশিকভাবে পূর্ণ রয়েছে, মানে ইলেকট্রন 1 থেকে 13টির মাঝে আছে, তাই তো? মানে একটা আছে, তাই না? তাহলে আমরা সেরিয়ামকে কি বলবো? অন্ত অবস্থান্তর মৌল। ঠিক আছে, তাহলে আমরা অবস্থান্তর মৌল এবং অন্ত অবস্থান্তর মৌলগুলো সম্পর্কে জেনে নিলাম। ঠিক আছে, অন্ত অবস্থান্তর মৌল কি? এদের f অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকবে। হ্যাঁ, একটা উদাহরণও দেখে ফেললাম আমরা, সেরিয়াম। ঠিক আছে, ওকে। অন্ত অবস্থান্তর মৌল সংখ্যা 28টি, এই ল্যান্থানাইড সিরিজে 14টি, যেখানে 4f অরবিটাল অসম্পূর্ণ থাকে, এবং অ্যাক্টিনাইড সিরিজে 14টি, যেখানে 5f অরবিটাল অসম্পূর্ণ থাকে। ওকে, তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকুক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।